এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না থাকলে সই করবে না এনসিপি, বললেন নাহিদ ইসলাম। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা। জুলাই গণ অভ্যুত্থানের বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে রাজধানীর শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ। আজ ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে যারা নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নন, বলছে বিএনপি। দ্রুত গণতন্ত্রে না ফিরলে সংঘাতের শঙ্কা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। ভবিষ্যৎ প্রজন্ম সহ সবাইকে প্রকৃতি সংরক্ষণ উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে হচ্ছে বিস্তারিত সংবাদে। আর প্রথমেই থাকছে ছাত্র জনতার অভ্যুত্থানের 1 বছর। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে, না হলে সই করবে না তার দল। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি এবং এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। আগামীর বাংলাদেশের রূপকল্প ইশতেহারে তুলে ধরা হবে। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন তাফহিমুল ইসলাম। মাসব্যাপী জুলাই পদযাত্রার শেষে 3 আগস্ট ঐতিহাসিক 1 দফার ঘোষণার দিন কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের কথা বলেছিল জাতীয় নাগরিক পার্টি। সমাবেশের আগের দিন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের ভিত্তিতে সংসদ বা গণপরিষদ গঠিত হবে। আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। নতুন বাংলাদেশের ইশতেহারে কি থাকছে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, আগামীর বাংলাদেশের বিষয়টি ইশতেহারে তুলে ধরা হয়েছে। যে তরুণদের নিয়ে আমাদের পরিকল্পনা কি, অর্থনীতি নিয়ে আমাদের পরিকল্পনা কি, এবং দেশের আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসন নিয়ে আমাদের পরিকল্পনা কি, এবং গত 1 বছরের আসলে সফলতা ব্যর্থতা এই সব কিছু নিয়েই আমরা কথা বলবো এবং আমাদের পার্টির পক্ষ থেকে যে পরিকল্পনা সেই পরিকল্পনা আমরা প্রকাশ করি। জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী জুলাইয়ের নাম বিক্রি করে কেউ অপকর্ম করলে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে রাজধানীর শাহবাগে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সমাবেশ। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশ চলার কথা রয়েছে। সমাবেশ উপলক্ষে শাহবাগ মেট্রো স্টেশনের নিচে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা। সমাবেশে চট্টগ্রাম থেকে ছাত্রদলের নেতাকর্মীদের আসার জন্য 20 কোচের একটি বিশেষ ট্রেন ভাড়া করেছে ছাত্রদল। ট্রেনটি চট্টগ্রাম থেকে সমাবেশ শুরুর আগে ঢাকায় এসে আবার সমাবেশ শেষে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে। এই সমাবেশকে কেন্দ্র করে যে কোনো ধরনের জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে ছাত্রদল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে সরকার পতনের মাত্র 2 দিন আগে যখন এক ধরনের অস্পষ্ট অবস্থায় ছিল পুরো দেশ, তখন পরিস্থিতিতে নাটকীয় মোড় নিয়ে আসে সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস।
৩রা আগস্ট সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাহিনীর সবার মতামত শুনে সেনাপ্রধান বলেছিলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। ওই দিনই সিদ্ধান্ত হয় চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না। আরও জানাচ্ছেন বরাক আজিম। ৩রা আগস্ট ২০২৪ গণ আন্দোলন দমনে একদিকে চলমান কারফিউ, অন্যদিকে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মিছিল, স্লোগান। এমন পরিস্থিতিতে সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে হয় সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস। সব স্তরের কর্মকর্তাদের কথা শোনার পর তাদের প্রশ্নের উত্তরসহ নিজের বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ওই সময়ের করণীয় সম্পর্কে বাহিনীর কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। মাননীয় সেনাপ্রধান সমস্ত বাংলাদেশের অল অফিসার্সকে অ্যাড্রেস করেছেন। ঢাকার সবাই তার সামনে ছিল, আর বাকিরা সবাই তার ওই যে আপনার ভিটিসি মাধ্যমে উনি অ্যাড্রেসটা করেছিলেন। উনি বলেছেন, আমরা আমাদের দায়িত্ব অর্থাৎ জান এবং মালের নিরাপত্তা আমরা বিধান করব, এবং আমাদের প্রতি যে জনগণের আস্থা আছে, বিশ্বাস আছে, এটা আমরা ধরে রাখবই। দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট, যেটা জনগণের মধ্যে আস্থা নিয়ে এসছে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদ রাজ্জাক বলেন, গুলি না করার সিদ্ধান্ত ছিল সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থারই প্রতিদান। কতটুকু বোল্ডনেস থাকতে হবে একজন কমান্ডারের, সে পুরা দেশবাসীর কাছে প্রতিজ্ঞা করতেছে যে আমি আমার দেশের জনগণের উপর একটা গুলি চালাবো না। আর্মির সবার কাছ থেকে উনি এটা জেনে নিয়েছেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, যে হ্যাঁ, এই দেশ আমার, এই দেশের জনগণ আমার, আমি কার বিরুদ্ধে গুলি করব। এটা কতটুকু দেশের প্রতি মায়া, জনগণের প্রতি মায়া, দেশের প্রতি দায়িত্ব জ্ঞান থাকলে একজন সেনাপ্রধান এই কথাটা বলতে পারেন। এইটা একটা ট্রেমেন্ডাস এফেক্ট পড়েছিল সেনাবাহিনীর উপরে এবং দেশ এবং জনগণের উপরে, ভেরি পজিটিভ এফেক্ট ছিল। ওই রেশ ধরেই চূড়ান্ত গণ অভ্যুত্থানের মুখে ৫ই আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। বরাক আজিম, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। বিএনপি নেতারা বলেছেন, রাষ্ট্র সংস্কারে যারা নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নন। রাজধানীতে এক আলোচনায় তারা সতর্ক করে বলেন, যেসব দেশ বিপ্লবোত্তর দ্রুত গণতন্ত্রে ফিরতে পারেনি তারা গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়েছে। রিপোর্ট করছেন রাহুল রায়। প্রয়াত বিএনপি নেতা আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে ছিল আলোচনা সভা। অংশ নেন আব্দুল মান্নানের স্বজন ও বিএনপির সিনিয়র নেতারা। রাজনীতিতে আব্দুল মান্নানের ভূমিকার কথা স্মরণ করে তারা কথা বলেন সমকালীন বিভিন্ন ইস্যু নিয়েও। কনস্টিটিউশনাল বিষয়ে যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনতে হয়, স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নেই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, বিপ্লবোত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে সেই দেশগুলো ভালো করছে, সেই দেশগুলো উন্নয়নের দিকে যাচ্ছে। আর যে দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে সেই দেশগুলো সিভিল ওয়ারের মধ্যে গেছে। নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন বিএনপি নেতারা। কেউ বলছেন পিআর পদ্ধতি, কেউ বলছেন আগে সংস্কার, কেউ বলছেন আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। না, আমরা তো সংগ্রাম করেছি, লড়াই করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য। তত্ত্বাবধায়ক সরকারগুলো বিগত দিনে আমরা দেখেছি 3 মাস 90 দিনের মধ্যে আপনার নির্বাচন সম্পন্ন করেছেন, কিন্তু আমরা আজকে 1 বছরে কতটুকু অগ্রগতি দেখেছি। বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র সবসময় চলেছে। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পথ প্রদর্শন দিয়েছেন, আমাদের সকলের সেই দিকে কাজ করতে হবে। রাজধানীতে আরেক অনুষ্ঠান ছিল গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সম্মাননা ও আলোচনা সভা। সেখানে বিএনপি নেতারা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পরিবেশের টেকসই উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নওগাঁয় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি বাংলা লিংকের সহযোগিতায় শহরের পশ্চিম নওগাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্ম সহ সবাইকে প্রকৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ করবে প্রত্যাশা বিশিষ্টজনদের। ইমরুল কাসের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
নির্বিচারে বৃক্ষনিধন, বনাঞ্চল ধ্বংসসহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত, তখন ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে সারা দেশের মতো নওগাঁয়ও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নওগাঁ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সারা বাংলাদেশে একসময় কত গাছ ছিল, সেই গাছ কিন্তু দিন দিন কমে গেছে। এই যে গাছ, এই গাছের কিন্তু জীবন আছে এবং সেই জীবনকে যদি বাঁচিয়ে রাখতে হয় গাছের পরিচর্যা করতে হবে, গাছকে সুস্থভাবে বড় করতে হবে। আসুন সবাই মিলে আমরা নানা ধরনের গাছ তো লাগাবই, তার সাথে যেই বৃক্ষগুলো অনেক উঁচু হয় সেই গাছগুলোও লাগাবো। এই গাছ যেন আমরা রোপণ করার মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে এই বাংলাদেশটাকে ভালো রাখি। মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা উপহার দেওয়া হয়। এই গাছ বড় যখন হবে তখন আমাদের ফুল দিবে, ফল দিবে। আমার অনেক ভালো লাগছে, এটি আমাদের বাসার পাশে লাগাবো, গাছের জন্য বেঁচে থাকতে পারে, পরিবেশকে ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো। এর মাধ্যমে সারা দেশব্যাপী প্রকৃতি এবং সমাজ কেন্দ্রিক যে দায়বদ্ধতা আছে বাংলালিংকের, সেই জায়গা থেকে কাজ করতে পেরে আমরা কৃতজ্ঞ। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সবুজায়নের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলছেন বিশিষ্টজনরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দীর্ঘদিন যাবতই সমাজের বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকাণ্ডে, বিশেষ করে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই উদ্যোগটা যদি ছাত্রছাত্রীদের মাধ্যমে প্রতিটা পরিবারে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমাদের পরিবেশগত যে ভারসাম্যহীনতা, এটা অনেকাংশে কমে আসবে। কাজের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি সবুজ শ্যামল দেশ হিসাবে গড়ে তুলতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা যেন সুস্থভাবে সুন্দরভাবে একটা জীবনযাপন করার একটা পরিবেশ পায়। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজ বেষ্টনী গড়ার কার্যক্রম অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রত্যেকটা উপজেলায় 5 কিলোমিটারে আমরা টার্গেট নিয়েছি যে 5 কিলোমিটার করে আমরা বৃক্ষ রোপণ করব এবং এটা সংরক্ষণের ব্যবস্থা করব। পরিবেশের টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যায় গুরুত্ব আরোপ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। প্রথমবার বিশ্বকাপগামী বাংলাদেশ হকি দলের 3 মাসের প্রস্তুতি শুরু। যোগ দিচ্ছেন ডাচ কোচ সিগফ্রেড একম্যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2টি পারমাণবিক সাবমেরিনকে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জানান, সাবেক রুশ প্রেসিডেন্ট বর্তমান রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাবমেরিন পাঠানো হচ্ছে। এর আগে মেদভেদেভ ট্রাম্পকে উদ্দেশ্য করে স্নায়ুযুদ্ধ পরবর্তী পারমাণবিক অস্ত্র ব্যবস্থার ইঙ্গিত করে বলেন, কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। ট্রাম্প প্রশাসন জানিয়েছে মস্কোর উস্কানিমূলক হুমকি সহ্য করবে না ওয়াশিংটন। এবারে রয়েছে কৃষি সংবাদ। গেল বছরের বন্যার ক্ষত কাটিয়ে ওঠার আগেই এবছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ফেনীর 29,000 কৃষক। বন্যায় নষ্ট হয়েছে গ্রীষ্মকালীন সবজি, খেতেই পচে গেছে আমন বীজতলা ও আবাদ করা আউশ ধান। ফেনী সংবাদদাতার তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আল মুকসিন। উজানের ঢলে ফেনীতে মুহুরী, কহুয়া ও সেলোনিয়া নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় বিস্তীর্ণ জনপদ। 7 জুলাই থেকে 15 জুলাই সপ্তাহব্যাপী বন্যায় ভেসে যায় রাস্তাঘাট, পুকুর ও ঘরবাড়ি। তলিয়ে যায় 3,500 হেক্টর জমির আউশ ধান, আমন বীজতলা ও গ্রীষ্মকালীন বিভিন্ন ধরনের সবজি। ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় দুশ্চিন্তা নিয়ে দিন কাটাচ্ছে ফেনীর চাষিরা। আউশ ধান করছিলাম, সব বন্যার পানি সব লয়ে গেছে। এখন আমরা আবার নতুন করে কিভাবে ঘুরে দাঁড়াবো? বন্যার পরে জ্বালা নষ্ট হয়ে গেছে বীজতলা, এখন আমরা জ্বালা কোথায় পাবো? প্রতি বছর এইভাবে করলে তো চাষাবাদ করার কোনো আমাদের নেই, আমরা ক্ষতিগ্রস্ত বরাবর। আমরা তো কিছু করে খাবার মতো এখনো চেষ্টা আমরা দেখতেছি না। বন্যার পানিতে ক্ষেতের সবজি পচে যাওয়ায় বাজারে সংকট দেখা দিয়েছে। আমরা আশা করতেছি যে
সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমরা আমাদের যারা ব্লক উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তাদের মাধ্যমে নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছি, সবসময় কৃষকের পাশে আছি। তবে সরকারি সহায়তার দিকে না তাকিয়ে কৃষকদের বিকল্প উৎপাদনে মনোযোগী করে তোলা হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা বিভিন্ন সোর্স থেকে পর্যায় থেকে বীজ সংগ্রহ করে আমরা আমনের বীজতলা লক্ষ্যমাত্রায় পৌঁছার জন্য কৃষক পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ কেন্দ্র গ্রুপে আমরা মত বিনিময় করতেছি। ফেনীতে টেকসই নদী রক্ষা বাঁধ নির্মাণ ও কৃষকদের কার্যকর ক্ষতিপূরণের দাবি ভুক্তভোগীদের। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। নোংরা পানি ব্যবহারের কারণে পানিবাহিত রোগ সহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন শহরবাসী। একের পর এক অভিযোগ করেও সুরাহা পাচ্ছেন না স্থানীয়রা। সুপেয় পানির অভাব দূর করতে সিটি কর্পোরেশনের উদ্যোগে কাজ হাতে নেওয়ার কথা জানিয়েছেন সিটির প্রশাসক। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন সৈয়দ মাদি হদিদ। 7টি পানির ট্যাঙ্কি ও 21টি পাম্প ব্যবহার করেও নাগরিকদের বিশুদ্ধ পানি সরবরাহ করতে হিমশিম খাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সংস্কার না করানোর কারণে ইতোমধ্যে নষ্ট হয়ে গিয়েছে 7টি পাম্প। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। সিটি কর্পোরেশন থেকে যে সাপ্লাই পানি দেওয়া হয়, এই পানি খাওয়া তো দূরের কথা, গোসলও করা যায় না। সাপ্লাইয়ের পানি তো খাওয়াও যায় না, আর খাওয়া তো দূরের কথা, গোসলও করা যায় না, কোনো কিছুই করা যায় না। ময়লা আবর্জনা পোকামাকড় অযথা বিলগুলা দেই, পানি তো আসেই না, আর যা আসে সব অনুপযোগী। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ফেরাতে পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহের আহ্বান বিশিষ্টজনদের। সিটি কর্পোরেশনের এই যে স্বাভাবিক কার্যক্রম, এই স্বাভাবিক কার্যক্রমটি নিঃসন্দেহে আবার এটি চালু করা উচিত এবং নগরবাসীকে তাদের যে দেওয়া প্রতিশ্রুতি নগর সেবার মধ্যে পানির সেবাটাও পৌঁছে দেওয়া উচিত। বিশুদ্ধ পানির সরবরাহে সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসনের। মিনিস্ট্রি থেকে একটা টিম এসেছিল, ওরা স্টাডি শুরু করেছে যে সারফেস ওয়াটারকে ব্যবহার করে কিভাবে এটাকে বিশুদ্ধকরণের মাধ্যমে মানুষকে সাপ্লাই দেওয়া যায়। আর এর পাশাপাশি সাবমার্জিবল পাম্প এর মাধ্যমে পানির জন্য আমরা করছি আর কি, কারণ সাপ্লাই তো একটু সমস্যা আছে। নাগরিক স্থবিরতা কাটাতে দ্রুত সমস্যা সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদী অগ্রযাত্রা নিশ্চিতে দূষণ প্রতিরোধের পাশাপাশি ব্যাপক সবুজায়নের উপর জোর দিয়েছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদি হওয়াদিদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। বাংলাদেশ অনূর্ধ্ব-21 হকি দল প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে। বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি চলছে বাংলাদেশের। বিশ্বকাপের জন্য ডাচ কোচ সিগফ্রেড একম্যানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশকে বিশ্বকাপে পৌঁছে দেওয়া কোচকে ডাকা হয়নি ক্যাম্পে। রিপোর্ট আরও জানাচ্ছেন তানভীর আহমেদ। কোচকে আমরা ডাকছিলাম, কেন আমরা যদি পরিচিত হইতে চেয়েছিলাম। 3জন কোচ আসেন নাই ওনারা, আমরা যেহেতু একটা পরিচিত, ওনাদের খেলা সম্বন্ধে, ওনাদের প্ল্যানিং, ওনাদের কী চিন্তা হওয়ার, এগুলো আমরা জানতে চেয়েছিলাম। যার অধীনে খেলে মিলেছে বিশ্বকাপ হকির টিকিট, সে কোচ মওদুদুর রহমান শুভ বিশ্বকাপ দলে কেন নেই তারই ব্যাখ্যা দিচ্ছিলেন হকি ফেডারেশনের এই কর্তা। ফেডারেশনের বক্তব্যের প্রতিবাদ করেছেন কোচ শুভ, জানিয়েছেন ফেডারেশনের ডাকে কেন সাড়া দিতে পারেননি। কোচকে বাদ দিতে পারে ফেডারেশন, এটা কোনো ব্যাপার না, এটা একটা স্বাভাবিক সিম্পল যে এই টুর্নামেন্টের জন্য তারা আমাকে বেটার তাদের মনে করছে, এটা কোনো সমস্যা নেই। বাট তারা মিথ্যাচার করতেছে যে তাদের কাছে সাক্ষাৎকার দেয় নাই। সাক্ষাৎকার দেয় নাই তো এই চেফ কাপ টুর্নামেন্টের জন্য, এর সাথে অন্য কোনো টুর্নামেন্টের তো কোনো সম্পর্ক স্বীকার করবো। বিশ্বকাপ দলের দায়িত্ব ডাচ কোচ সিগফ্রেড আকম্যানের কাঁধে। কোচেস প্যানেলে না থাকলেও শিষ্যদের মঙ্গল কামনা করেছেন মওদুদুর রহমান শুভ। ওয়ার্ল্ড কাপে ছেলেদের সাথে আমি সিলেকশনের আগেই কথা বলছি যে ওদের বলছে তোমরা ভালো করবা, আর কোচ কি আসে না আসে সেটা তোমাদের মাথা ব্যথার বিষয় না। তোমরা মানে যে কোচ থাকবে কোচকে ফলো করবা এবং তোমরা ভালো খেলে একটা দেশের জন্য ভালো রেজাল্ট নিয়ে আসবা। এর আগে দেশের হকির পোস্টার বয় রাসেল মাহমুদ জিমিকে জাতীয় দলে না ডেকে বিতর্কের জন্ম দিয়েছিল হকি ফেডারেশন। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না থাকলে সই করবে না এনসিপি, বললেন নাহিদ ইসলাম। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা।
জুলাই গণঅভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে রাজধানী শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ আজ ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে যারা নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নন বলছে বিএনপি। দ্রুত গণতন্ত্রে না ফিরলে সংঘাতের শঙ্কা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নওগাঁয় প্রকৃতি জীবন ক্লাবে বৃক্ষরোপণ, ভবিষ্যৎ প্রজন্ম সহ সবাইকে প্রকৃতি সংরক্ষণ উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeleonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।